This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। উত্তরের উত্তর পাওয়া, শহরের মন বোঝা, পশ্চিমের হাওয়ার হদিশ, বাংলার ছদিকের ছোঁয়া। উপনির্বাচন দেখলো তৃণমূলের টর্নেডো। আরজিকর আবহে 13 বছরের জমানায় যখন সব থেকে বেকায়দায় রাজ্যের শাসক দল, তখনই বিরাট সাফল্য তৃণমূলের। উপনির্বাচনে যেখানে যেখানে ভোট সেখানেই তৃণমূলের দাপট। বিরোধীদের দুর্মুষ করে উপনির্বাচনে 6 জোড়া ফুলের। বাংলার ভোটে ফের সবুজ সাইক্লোন। লোকসভা ভোটের পরপরই 4 উপনির্বাচনে 4-4, আর এবার হাফ ডজন আসনের উপভোটেও পূর্ণ সাফল্য। তিলোত্তমার ধর্ষণ খুন, বিচার চেয়ে রাজ্য জুড়ে নাগরিক আন্দোলন, তার সঙ্গে পদে পদে দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ে অজস্র প্রশ্ন। সেসব হেলায় উড়িয়ে 26-এর মহাযুদ্ধের আগে বাংলায় জমি আরও শক্ত করল তৃণমূল। ফলাফল সিতাই ও হারোয়া, এই দুই বিধানসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয় জোড়া ফুলের। বিজেপির গড় বলে পরিচিত মাদারিহাট প্রথমবার ছিনিয়ে নিল তৃণমূল। মেদিনীপুর, নৈহাটি, তালডাংরাতেও বড় ব্যবধানে জিতলেন শাসক দলের প্রার্থীরা। পৃথক পৃথক লড়ে 6টি কেন্দ্রেই জামানত জব্দ হল বাম ও কংগ্রেসের। বিপুল জয়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার পোস্টে বার্তা, মানুষের পাহারাদার হয়ে থাকবে তাঁর দল। অভিনন্দন জানান অভিষেকও। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন এবং তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেন। তার যে উন্নয়ন, সেই উন্নয়নে পূর্ণ আস্থা রেখেছেন। আমরা মানুষকে এবং আমাদের দলের কর্মীদের ধন্যবাদ জানাই। আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদের ধাক্কায় রীতিমতো চাপে পড়েছিলেন তৃণমূল নেতাদের একাংশ। চিন্তা বাড়াচ্ছিল নাগরিক সমাজের অবস্থান। অরাজনৈতিক একটি বিষয় নিয়ে আন্দোলন করে কিভাবে রাজনীতিতে তার ডিভিডেন্ড পাওয়া যাবে সেটি অনেকটা সময় নিয়ে ভাবতে হয়। চটজলদি বামপন্থীদের যে ভাবনা যে তাদের দিকে কিছু ভোট আসবে বা বিজেপির দিকে কিছু ভোট আসবে তৃণমূল বিরোধিতার জায়গায়, এমন কোনো ঘটনা ঘটেনি। মানুষের কাছে এই আন্দোলন পৌঁছলেও সেই আন্দোলন সমাজ ভাবনার পর্যায়েই রয়ে গেছে, রাজনৈতিক ভাবনায় তা প্রতিফলিত হয়নি। তা সত্ত্বেও কোন জাদুতে দাপটের সঙ্গে সবকটি কেন্দ্রেই বিপুল জয় পেল তৃণমূল? বিশেষজ্ঞদের একাংশের মতে গেম চেঞ্জার সেই লক্ষ্মীর ভাণ্ডার। 2021-এর বিধানসভা ভোটের প্রচারে বাংলার মহিলাদের জন্য এই প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 21-এর মহাযুদ্ধে তারই সুফল ঘরে তুলেছিল তৃণমূল। গত লোকসভা ভোটেও তৃণমূলের 29টি আসন জয়ের নেপথ্যে লক্ষ্মীর ভাণ্ডারই খেলা ঘোরায় বলেও অনেকে মনে করেন। এবার 6 বিধানসভা উপনির্বাচনে জোড়াফুলের একতরফা জয়ের কৃতিত্ব লক্ষ্মীর ভাণ্ডারকেই দিচ্ছেন শাসক দলের প্রার্থীরা। আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে। যারা পুরুষের থেকে মায়েরা বেশি, বোনেরা বেশি দিয়েছে। বিরোধীরা পশ্চিমবঙ্গে যতই ব্যঙ্গ করুক না কেন, এই ডোল পলিটিক্স, বিশেষ করে মধ্যপ্রদেশ থেকে যখন এই ডোল পলিটিক্সটা সর্বভারতে ছড়িয়ে পড়ে, এই ডোল পলিটিক্সের এই জুতোতে কিন্তু প্রত্যেকটা শাসক দলই কিন্তু ভোটের ময়দানে লড়ার সময় কিন্তু এই জুতোতেই পা গলান। কলকাতা লাগোয়া নৈহাটি থেকে জঙ্গলমহলের তালডাংরা বা উত্তরের চা বলয়ের মাদারিহাট, এবারের উপনির্বাচন ছুঁয়ে যায় রাজ্যের নানা কেন্দ্রকে। আর সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা 6টি কেন্দ্রের ভোটে এবার গোল্লা বিরোধীদের। তারপরও 26-এর বুলি বিরোধী নেতাদের গলায়। মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসনও 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। বাই ইলেকশনে এরকমই হয়। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। 26-এর মহাযুদ্ধের আগে বিরোধীদের আমল দিতেই নারাজ তৃণমূল। 26-এ উড়ে যাবে। আজকে হলো 24, 24-এ 6, 26-এ 260। মহারাষ্ট্রের বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ফের একবার ব্যর্থ কংগ্রেস।
সেখানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল ফের একবার মুখোমুখি লড়াইয়ে পর্যদস্ত করল বিজেপিকে। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। লোকসভা ভোটে 400 হেঁকে 300 আগেই থেমে গিয়েছিল এনডিএ শিবির। 5 মাস আগের সেই ধাক্কা আজ অনেকটাই সামনে নিল বিজেপি। মহারাষ্ট্রের মতন রাজ্যে জয় জাতীয় রাজনীতিতেও গেরুয়া শিবিরের পায়ের তলার মাটি শক্ত করবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। লোকসভা ভোটের ঠিক 4 মাস পর অভাবনীয় ফল। সব এক্সিট পোল ভুল প্রমাণ করে সেফোলজিস্টদের অবাক করে দিয়ে হরিয়ানা দখল করেছিল বিজেপি। এবার মহারাষ্ট্রে বিজেপি শিন্ডে সেনা জোট সরকারের বিরাট চমক। লোকসভা ভোটের ক্ষত মুছে সরকারে প্রত্যাবর্তন শিন্ডে ফড়নবিশের। লোকসভা ভোটে বিজেপির প্রত্যাশিত ফল হয়নি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র দু রাজ্যেই বিজেপির ফল খারাপ হয়। 5.5 মাস পরে 2 রাজ্যেই ঘুরে দাঁড়ালো গেরুয়া শিবির। লোকসভা ভোটে মহারাষ্ট্রে মাত্র 130-এর কাছাকাছি আসনে এগিয়েছিল মহায়ুতি সরকার। বিধানসভা ভোটে 220-র বেশি আসন বিজেপি সেনা জোটের ঝুলিতে। বিজেপির হাতেই 130-এর কাছাকাছি আসন। নন্দের লোকসভা উপনির্বাচনেও জয় বিজেপি। বরং মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস উদ্ধব ঠাকরে সেনার শিবির। 5 মাসে 6% ভোট কমেছে কংগ্রেসের, 7% ভোট কমেছে উদ্ধব ঠাকরে সেনার। উত্তরপ্রদেশেও বিজেপির জন্য বড় অক্সিজেন। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের সামনে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সমাজবাদী পার্টি। বিধানসভা উপনির্বাচনের ফলে অনেকটাই স্বস্তিতে মোদী যোগীর দল। 9 আসনের মধ্যে 6টিতে জয় বিজেপি। বিজেপির মহাজয়। দিল্লিতে কি দল আরো নির্ভয়? লোকসভা নির্বাচনের পর যে নির্বাচনগুলি, বিধানসভা নির্বাচনগুলি হলো, জম্মু কাশ্মীরে বিজেপি হারলেও তারা দ্বিতীয় দল, হরিয়ানায় তারা দুর্দান্তভাবে জিতেছে, ঝাড়খণ্ডে তারা হারলেও তারা ভালো লড়াই দিয়েছে এবং মহারাষ্ট্রে তারা বিপুলভাবে জয়ী হয়ে বিজেপিকে স্বস্তিতে রাখবে। হঠাৎ করে 240 তারা আছেন, অন্যান্য তাদের সঙ্গে যে জোটবদ্ধ দলগুলি তারা বেরিয়ে যাওয়ার সাহস পাবেন না। বিশেষ করে মহারাষ্ট্রের জয় খুব গুরুত্বপূর্ণ গোটা ভারতের ক্ষেত্রে। অর্থাৎ গণতান্ত্রিক প্রেক্ষিতটা বজায় থাকলো, বিরোধী দলেরও একটা স্পেস আছে বোঝা গেল। এই যে নির্বাচনে মহারাষ্ট্রে এত বিপুলভাবে এনডিএ জোটটা জিতে ক্ষমতায় আসলেন, এটার কিন্তু প্রভাব, এই জোটের প্রভাবটা কিন্তু আগামী বছর বিহার নির্বাচনে নীতিশের সাথে যে বিজেপির জোটের ক্ষেত্রে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসীন হওয়া বা সফল হওয়ার ব্যাপারটাই কিন্তু আরেক ধাপ এগিয়ে রাখলো। মানুষের ইচ্ছাকে আমরা পুরো করেছিলাম, তাই শিবসেনা দুখণ্ড হয়ে আমাদের সঙ্গে এসেছিল। আর যেটা এসছে ওটাই যে আসল শিবসেনা নির্বাচনের প্রমাণ হয়ে গেছে। মহারাষ্ট্রে অনেক টাকার ব্যাপার, কোটি কোটি টাকার খরচার ব্যাপার আছে। অত টাকা দিল্লির থেকে নিয়ে গেল একজন নেতা, তারপরে তার নামে কোনো কেস হলো না, তখন ইডি ঘুমিয়ে পড়েছে। অক্সিজেন পেয়ে দেশের শাসক দল আরো শক্তিশালী, অর্থাৎ কেন্দ্রে আরো স্থিতি। সোমবার শেয়ার বাজার খুলতেই কি তার প্রতিফলন দেখা যাবে? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি 9 বাংলা। মহারাষ্ট্রের জয়কে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয় রীতিমতন উচ্ছ্বসিত তিনি। শনিবার ভোটের ফল বেরোনোর পর দিল্লিতে বিজেপি সদর দপ্তরে হাজির হয়েছিলেন নামক রেকর্ড জয়ের জন্য মারাঠাবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই জয় মহারাষ্ট্রে উন্নয়ন ও সুশাসনের জয়, পরিবারবাদ এবং নেতিবাচক রাজনীতির পরাজয় হয়েছে। আজ মহারাষ্ট্র মে विकासवाद की जीत हुई है। महाराष्ट्र में सुशासन की जीत हुई है। महाराष्ट्र में सच्चे सामाजिक न्याय की विजय हुई है। और साथियों, आज महाराष्ट्र में झूठ, छल, फरेब बुरी तरह हारा है।
মহারাষ্ট্রে বিপুল জয়ের পর ফের আরও একবার কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। তার কটাক্ষ, কংগ্রেস এখন পরজীবী দল, নিজের দমে সরকার গড়ার ক্ষমতা নেই কংগ্রেসের। নরেন্দ্র মোদীর কথায় কংগ্রেস নিজেও ডোবে, সহযোগীদেরও ডুবিয়ে ছাড়ে, তার প্রমাণ মহারাষ্ট্রের ফল। सच्चाई ये है कि कांग्रेस अब एक परजीवी पार्टी बन चुकी है। कांग्रेस सिर्फ अपनी ही नहीं बल्कि अपने साथियों की नाव को भी डुबो देती है। পুলিশের পর এবার পুরসভার ডিজি বিল্ডিং এর বিরুদ্ধে অ্যাকশনে মেয়র। টকটু মেয়রে এক শহরবাসীর কাছে অভিযোগ শুনে পুরো আধিকারিকদের উপর খড়গহস্ত মেয়র ফেরহাদ হাকিম। আপনার যে অসুবিধাগুলো হচ্ছে আপনি আমার কাছে জানেন না কেন? হাঁ করে বসে থেকে লাভ কি আছে? আপনাদের মাথার মধ্যে ঢোকে না যে ইলিগাল মানে থাপড় খাচ্ছেন আপনি? ডিজি বিল্ডিং ভাঙা হয়েছে, তারপর পুরোটা তো করতে হবে। মানুষ তার মানে আমাদের নামে কি বলছে? মানুষ আমাদের কেন চোরপোরেশন বলে? এই কারণে বলে যে আমরা ইনএফিশিয়েন্ট বলে আমাদের বলে। আমি টাকা খাচ্ছি বলে বলবো না, কিন্তু ইনএফিসিয়েন্সির জন্য মানুষ ভাবে যে করাপশন আছে। প্রমোটারের সাথে আমাদের কোনো করাপ নেই, তাহলে আমি কেন এটা করবো না? আমার ইনএফিসিয়েন্সি আছে ক্যাজুয়াল হয় না, হওয়া যায় না। উই আর সার্ভিং পিপল, আমি ক্যাজুয়াল হতে পারি না। এই হলো দাদা বলে দিলাম, ফাইলটা গেছে, ওই তো ওইটা হয়েছে, এরকমভাবে হয় না কাজ। মানুষের কাছে কনফিডেন্সটা যদি আনতে হয়, কর্পোরেশনের সুনাম করতে হয়, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু অ্যাক্ট। সবাইকেই বলছে অ্যাক্ট করুন। কারোর সাথে আমাদের কোনো লাইন নেই, কিন্তু কেন আমাদের ইনএফিসিয়েন্সির জন্য কেন বদনাম হবে? নজর রাখবো পরের খবরে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। খেজুরতলা এলাকায় বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত দুই তৃণমূল কর্মী, দুজনের স্ত্রী, সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। হঠাৎই হামলা, আগ্নেয়াস্ত্র বের করে লোহার রড দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই উত্তেজনা ছড়ায়, তৃণমূলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পরে বোমাবাজির অভিযোগ। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে কটূক্তি করার প্রতিবাদে থানায় গিয়ে হেনস্থার শিকার পঞ্চায়েতের উপপ্রধান। জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত ওসি সুরজিৎ সরকারের বিরুদ্ধে অভিযোগ উপপ্রধানের। খারাপ ভাষায় গালিগালাজ ও ধাক্কা দেওয়ার অভিযোগে ভারপ্রাপ্ত ওসির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জগৎবল্লভপুর থানার বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। ধর্নায় বসে পড়েন তৃণমূল কর্মীরা। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় তৃণমূল কর্মী সমর্থকদের। শোকের ছায়া ঋতুপর্ণা সেনগুপ্তর পরিবারে। প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা ১৫ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। মা বাবার তো কোনো বিকল্প হয় না। আমার মা খুব এখনো আমাকে শাসন করতো, এখনো মা আমাকে বকাবকি করতো। কয়েকদিন আগেও বলেছিল যে এখনো আসছো না তুমি, এখনো আসছো না তুমি। আর এই ফোনটা তো আর কোনোদিন আসবে না। যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা আছে, যত্ন করে রাখেন। ভাই, বাবাও চলে গেছে, মাও চলে গেল। নজর রাখবো পরের খবরে। ভাঙা দাঁতের কোপে কাবু প্রৌঢ়ের ফুসফুস। মৃত্যুমুখী প্রৌঢ়কে নতুন জীবন দান এনআরএস এর বক্ষ বিভাগের। 2019 সালে দাঁত ভেঙে নানুরের বাসিন্দা 50 বছরের প্রৌঢ়ের ফুসফুসে গিয়ে গেঁথে যায়। 2023-এ আবার একই ঘটনা। ফের ভাঙা দাঁত অসাবধানবশত ফুসফুসে গিয়ে কামড় বসায়। শ্বাসনালী যেখান থেকে ভাগ হচ্ছে সেখানে ডান এবং বাঁ দিকের ব্রঙ্কাসে বসেছিল দুটি দাঁত। তার জেরে বেদম কাশির পাশাপাশি শ্বাসকষ্ট শুরু হয় প্রৌঢ়ের। দক্ষিণের একাধিক বেসরকারি হাসপাতাল ঘুরেও ফুসফুসকে দাঁতের প্রকোপ থেকে মুক্ত করা যায়নি। আজ এনআরএস এই প্রৌঢ়কে আনা হলে চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করে বোঝেন ব্রঙ্কোস্কোপি করে দাঁত না বের করতে পারলে প্রৌঢ়কে বাঁচানো যাবে না। শেষ পর্যন্ত দক্ষিণ ভারত যা পারেনি তা করে দেখালেন বাংলার সরকারি হাসপাতালে চিকিৎসকরা। আগে একটা ওই দাঁত খুলে ফুসফুসের মধ্যে চলে গেছিল,
আবার 1 বছর বাদে আরেকটা দাঁত খুলে ফুসফুসের আরেকটা দিকে চলে গেছিল। এই দুটো দাঁত নিয়ে ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সাই বাবা হাসপাতাল, তারপরে বৈদেহী হাসপাতাল, এইসব ঘুরে টুরে ও তারপরে এনআরএসে এসে পৌঁছেছে। এনআরএসে পৌঁছানোর পর দেখা গেল যে দুটো দাঁত দুদিকে বসে আছে, প্রচণ্ড শ্বাসকষ্ট, এবং এই দাঁত দুটোর জন্যে দুদিকের যদি ফুসফুস বন্ধ হয়ে যায় মরে যাবে। তাকে আজকে একসাথেই দুটো দাঁত বার করা গেছে।